সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1 এর উপরে আমাদের আজকের লেকচার হতে যাচ্ছে সর্বশেষ লেকচার, অর্থাৎ অনুশীলনীর শেষ লেকচার। ইতিমধ্যে আমরা লেকচার 1 এবং 2 এর মাধ্যমে আমরা এই অনুশীলনীর দাগ নং 1 এবং 2 সমাধান করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব 3, 4, 5, 6 এই চারটি দাগ একবারে সমাধান করার জন্য। আমরা এই অধ্যায়ের উপরে কিছু সিকিউ এবং এমসিকিউ সমাধান করে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীদের উদ্দেশ্যে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমাদের 3 দাগের প্রথম অঙ্কটি বা 3 দাগে আসলে প্রশ্নটা কি বলছে দেখি। বলছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। নিচের কোন সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মূলত আমাদের এই যে এখানে দেওয়া আছে, প্রথমে মনে করো 3 ক, এই 3 কটায় দেওয়া আছে হচ্ছে 147। তার অর্থ হচ্ছে যে এইটা কোনো একটি পূর্ণবর্গ সংখ্যার থেকে নির্দিষ্ট একটি সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে। নির্দিষ্ট একটি সংখ্যা দ্বারা, কোন সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে সেই সংখ্যা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, তাই তো? তাহলে আমরা যদি এইটাকে আমরা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাগ করার চেষ্টা করি তাহলে আমরা পেয়ে যাব 147, তাই না? 147কে মৌলিক গুণনীয়ক দ্বারা কিভাবে আমরা বিশ্লেষণ করব, তা আমরা একটু কথায় লিখে নিই যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। ওকে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই 147। আচ্ছা, মৌলিক গুণনীয়ক কারা? আমি আগের দিন দেখিয়েছিলাম যে মৌলিক সংখ্যা যেগুলো আছে, যেমন হচ্ছে 2, 3, 5, 7, তারপর হচ্ছে 11, 13 ইত্যাদি, তাই তো? এইভাবে আমাদের 1 থেকে 100 এর মধ্যে টোটাল 25টি মৌলিক সংখ্যা আছে। এখন আমাকে দেখতে হবে যে এই 147 সংখ্যাটি প্রথমে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। 2 না গেলে 3, 3 না গেলে 5। আমরা একবারে 5, 7 অথবা 11 তে ট্রাই করতে পারবো না। সব থেকে ছোট সংখ্যা দিয়ে যতবার ভাগ করা সম্ভব হবে আমরা ততবার ভাগ করব। তাহলে আমরা সব, তোমরা ক্যালকুলেটর হাতে ধরে নাও, 147 এটাকে আমরা প্রথমে ভাগ করি হচ্ছে 2 দ্বারা, 73.5। আমরা কোনো দশমিক সংখ্যা নিব না, আমরা কি পূর্ণভাবে যেন সংখ্যাটি ভাগ করা যায়। আমরা হচ্ছে 3 দ্বারা ভাগ করলাম। 3 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 49। আর 49কে আমরা সরাসরি যদি হচ্ছে প্রথমে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে একটা আমার কি আসবে, দশমিক সংখ্যা আসবে। 3 দ্বারা ভাগ করলে 16.33। তারপর যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে 9.8। দেন 7 দ্বারা ভাগ করলে 7 7 49, তাই তো? 7 দ্বারা ভাগ করলে 7 7 49। তাহলে আমরা যদি হচ্ছে 147 সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে আমরা পাই হলো 3 × 7 × 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে সংখ্যাটি আছে, এখানে যেই মানে বিশ্লেষিত যে সংখ্যাগুলো আছে তার মধ্যে এই 7 এবং 7 কি বলেন তো, এটা হচ্ছে একটা জোড় আকারে আছে, সংখ্যার জোড়। তাহলে জোড়বিহীন কোনটা? 3। তার অর্থ হচ্ছে 3ও যদি জোড় করা যেত তাহলে কি, তাহলে আমরা আমাদের এই সংখ্যাটিকে একটি পূর্ণবর্গ সংখ্যা হিসেবে পেতাম। যদি এমন হতো যে 7 × 7 এটা একটা জোড়া, 3 × 3 এটা একটা জোড়া, তাহলে কি হতো, এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে তো আমরা বুঝতেই পারছি যে এখানে একটা 3-এর ঘাটতি আছে, তাই না? তাহলে আমাদের প্রশ্ন কি বলছে? প্রশ্নে বলতেছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে। তাহলে যেহেতু আমাদের জোড়াবিহীন সংখ্যা এখানে 3, সুতরাং জোড়াবিহীন সংখ্যা যেহেতু এখানে 3, তাহলে আমরা কি করতে পারি, উক্ত সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে আমাদের কি 147 এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা ধারণ করবে এবং আমরা উত্তরটি পেয়ে যাব কোনটা, ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 3। তাহলে আসো ভাষাগত সৌন্দর্যটা কি হবে, আমরা লিখবো এখানে জোড়া করে পাই, জোড়া করে পাই 7 × 7 × 3। জোড়াবিহীন সংখ্যা 3, জোড়াবিহীন
সংখ্যা সমান সমান 3। তাহলে এই 3 এর সাথে আরেকটা সংখ্যা আরেকটা 3 যদি জোড়া করতে পারতাম তাহলে কি এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো, এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে আমরা উত্তর লিখতে পারি অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি সমান সমান 3। ঠিক আছে, ওকে। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতেছো। আমরা এর পরের অঙ্কটা আবার দেখে নিই। 3 এর খ আছে হচ্ছে 384 সংখ্যাটির আমাদেরকে এখন কি করতে হবে? মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। মৌলিক গুণনীয়কে আমরা 384 সংখ্যাটাকে বিশ্লেষণ করব। ওকে, আমরা লেখাগুলা সেমই থাকবে, লেখাগুলা তেমন কোনো পরিবর্তন করব না। আমরা জাস্ট অঙ্কটা করে সংখ্যাগুলো এখানে বসালেই অ্যান্সারগুলো বেরিয়ে আসবে। 384 সংখ্যাটাকে চলো তোমরা ক্যালকুলেটরে বসিয়ে নাও। আমিও তোমাদের সাথে সহযোগিতা করছি ক্যালকুলেটরে। ওকে, 384। এখন আমাদের কথা হচ্ছে মৌলিক গুণনীয়কে যখন আমরা বিশ্লেষণ করব তখন সব থেকে ছোট সংখ্যা থেকে আমি শুরু করব এবং যতক্ষণ পর্যন্ত এটা কে ভাগ করা সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওই সংখ্যা দিয়ে ভাগ করতে থাকবো। তাহলে 2 দ্বারা ভাগ করলে থাকছে হচ্ছে 192। এটাকেও 2 দ্বারা ভাগ করা সম্ভব হবে, তাই তো? 96 কেও 2 দ্বারা ভাগ করা সম্ভব। 48 কেও 2 দ্বারা ভাগ করা সম্ভব। এটাকেও আমরা ভাগ করতে পারি 12, এটাকেও আমরা ভাগ করতে পারি 6, এটাকে আমরা ভাগ করতে পারি 3, তাই তো? ওকে, আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। দেখো 2 দ্বারা যতক্ষণ পর্যন্ত ভাগ করা গিয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা 2 দিয়ে কি কন্টিনিউ করছি, ওকে। তাহলে এইটার যে মৌলিক গুণনীয়ক যখন আমরা বিশ্লেষণ করলাম কয়টা 2 পেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 2 পেলাম, তাই তো? না সরি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 2 পেলাম এবং একটা 3 পেলাম। তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2 গুণিতক 2 গুণিতক 2 2 গুণিতক 2 1 2 3 4 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। ওকে, তাহলে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম। এখন যদি আমরা এটা সংখ্যার জোড়া করি মানে এই গুণনীয়ক সমূহকে যদি আমরা জোড়া করি তাহলে হচ্ছে 2 গুণিতক 2 এর একটি জোড়া গুণিতক 2 গুণিতক 2 এর একটি জোড়া গুণিতক 2 গুণিতক 2 এর একটি জোড়া। একটি 2 এবং একটি 3 এখানে জোড়াবিহীন অবস্থায় আছে। একটি 2 এবং একটি 3, তাহলে 2 এবং 3 জোড়াবিহীন সংখ্যা হচ্ছে 2 এবং 3। এই 2 আর 3 এর গুণফল কত হচ্ছে? 6। অর্থাৎ 384 এই সংখ্যাটিকে যদি 6 দ্বারা গুণ করা যায় তাহলে গুণফল হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 6 হবে। ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 6। আমাদের দ্বিতীয় অঙ্কটি অর্থাৎ 3 দাগের খ নং আমরা শেষ করেছি, যদিও এখানে আমি খটা লিখিনি। ওকে, 384, তাই তো? আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তোমাদের পরবর্তী অঙ্কটি কোন প্যাটার্নে করতে হবে, কিভাবে করতে হবে। অর্থাৎ গ নং দেওয়া আছে 1470 1470 এই সংখ্যাটিকে কিভাবে তুমি অঙ্কটি করবে আমি আশা করি তোমরা পারবে অঙ্কটি। তারপরও চলো আমরা একটু করে দেখি অঙ্কটা। ওকে, গ দাগ 1470 এই সংখ্যাটিকে আমাকে কি করতে হবে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে গুণফল। তাহলে এই সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এখন সেটাই ফাইন্ড আউট করার চেষ্টা করব।
1470 এই সংখ্যাটিকে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা কি এটাকে বিশ্লেষণ করে পাই। 1470 ভাগ 2 735 হয়। কত? 2 দিয়ে ভাগ করলে 735। এবার তো আর 2 দিয়ে ভাগ করা যায় না। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু কোনো পূর্ণ সংখ্যা আসবে না, এটা একটি দশমিক সংখ্যা আসবে। সেটা আসছে হচ্ছে 367.5। আমরা 2 দিয়ে ভাগ না করে 3 দিয়ে ট্রাই করে দেখি। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে এটাকে। 3 দ্বারা ভাগ করলে ভাগফল আসে হচ্ছে 245। 245কে আমরা একটু 3 দ্বারা ভাগ করে দেখি। না, এটাকে আর কিন্তু ভাগ করা যাচ্ছে না, এটা হচ্ছে 81.66, তাই তো? তাহলে আমরা এটাকে আবার 5 দ্বারা ভাগ করে দেখি। 5 দ্বারা ভাগ করলাম, 5 দ্বারা ভাগ করে আমরা পেলাম হচ্ছে 49, দেন 7 দ্বারা ভাগ করলে 7 7 49, 7 7 49। এখন আমরা যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে কি পেলাম সেটা আমরা এখানে লিখে নেই। 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7, 7 গুণ 7। ওকে, জোড়া করি 7 গুণিতক 7, এইটা একটা জোড়া হয়। 2 এর কোনো জোড়া নেই, 3 এর কোনো জোড়া নেই, 5 এর কোনো জোড়া নেই। তাহলে জোড়াবিহীন সংখ্যা কোনগুলা? 2 গুণিতক 3 গুণিতক 5, 3 5 15 দুগুণে 30। তাহলে 1470 এই সংখ্যাটির সাথে যদি আমরা 30 গুণ করি তাহলে আমাদের গুণফল হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। গুণফল হবে কত? একটি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 30 এবং এটাই আমাদের উত্তর। এটা আমাদের উত্তর। আশা করি তোমরা খুব সহজে বুঝতেছো শিক্ষার্থীরা। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্কটি দেওয়া আছে, অর্থাৎ ঘ নম্বর 3 দাগের শেষ অঙ্কটা হচ্ছে 23,805। 23,805। তিন দাগের শেষ অঙ্কটা হচ্ছে ঘন 23,805। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হলে আমাকে 23,805। ওকে, তাহলে এই সংখ্যাটিকে 23,805কে আমরা এখন ভাগ করব। 23,805কে আমরা 2 দ্বারা ভাগ করে দেখি। 2 দ্বারা ভাগ করলে একটি দশমিক সংখ্যা আছে, আমরা 3 দ্বারা ভাগ করি। 3 দ্বারা ভাগ করা যায় সরাসরি এবং একটি পূর্ণ সংখ্যা আসে, সেটা হচ্ছে 7,935। 7,935। আমরা এই সংখ্যাটিকেও আবার 2 দ্বারা ভাগ করে দেখলাম যে না, এটা কোনোভাবে সম্ভব না, মানে সম্ভব কিন্তু দশমিক সংখ্যা এসে যাবে। আমরা আবারও 3 দ্বারা ভাগ করলাম, দেখলাম যে না, আবার 3 দ্বারা ভাগ করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে, অর্থাৎ 2,645। এটাকে আমরা, যেহেতু শেষে 5 আছে একটি বিজোড় সংখ্যা, এটা আবার 2 দিয়ে ভাগ করা যাবে না। আমরা সংখ্যাটিকে আবারও 3 দ্বারা ভাগ করে দেখলাম যে না, এবার 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ 3 দ্বারা ভাগ করলে একটি দশমিক সংখ্যা আসছে, 881.66 আসতেছে। আমরা এবার কি করলাম, এটাকে 5 দ্বারা ভাগ করলাম, 529। 529। এটাকে আবার আমরা 3 দ্বারা ভাগ করলাম, হলো না। এটাকে আমরা ভাগ করতে পারি হচ্ছে 7 দিয়ে, হলো না। 529কে সম্ভবত 23 দ্বারা ভাগ করা যাবে না, 23 দ্বারা, এই তো মনে পড়েছে। তাহলে 529, এই অঙ্কটা আমাদের আছে। এই অঙ্কটা কোথায় আছে চলো দেখি বইয়ের। এটা হলো 1 দাগের ঘন, 1 দাগের ঘন, তাই না? 23 দ্বারা সরাসরি আমরা ভাগ করেছিলাম। 23 গুণ 23 = 529। তাহলে যদি আমরা এখন এইটাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে যা পেলাম তা আমরা আগে লিখব। 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। সংখ্যাগুলোকে যদি আমরা জোড়া করি, অর্থাৎ মৌলিক গুণনীয়কের যে মানগুলো আমরা পেলাম এগুলোকে জোড়া আকারে করি, তাহলে 3 গুণিতক 3 একটি জোড়া হচ্ছে, 23 গুণিতক 23 একটি জোড়া হচ্ছে গুণিতক 5।
জোড়াবিহীন সংখ্যাটি থেকে যাচ্ছে 5, অর্থাৎ 23,805 এই সংখ্যাটিকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে আমাদের গুণফল হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 5, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 5। শিক্ষার্থীরা, খুবই মজার একটি অঙ্ক আমরা কিন্তু সলভ করলাম এবং আমাদের 3 নং দাগ শেষ হলো। আমরা এরপরে 4 দাগে চলে যাব। 4 দাগের অঙ্কটা কিন্তু সেম সিস্টেমেই হবে। বইয়ে 4 নং দাগে আছে হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। একই নিয়মে আমাকে অঙ্কের প্যাটার্ন আগাইতে হবে। আমি দেখব যে এবার অতিরিক্ত কোন সংখ্যা দ্বারা আমার পূর্ণবর্গ সংখ্যাটিকে গুণ করা আছে, সেই সংখ্যাটি দ্বারা ভাগ করে দিলেই কিন্তু আমার কি হবে বলতো, আমার পূর্ণবর্গ সংখ্যাটি চলে আসবে। তাহলে আমরা মুছে ফেলি আমাদের বিগত অঙ্কগুলা। আর একই প্যাটার্নে যেহেতু হবে, একই কথা যেহেতু লিখতে হবে, সুতরাং আমি লেখাগুলোকে রেখে দেই, আমি দাগ নম্বরগুলো চেঞ্জ করে দিই, তাই তো? ওকে, তাহলে আমার এখানে আছে হচ্ছে 4 দাগ, 4-এর ক। 4-এর ক এ কি আছে? 972। এই 972 সংখ্যাটির সাথে কোন সংখ্যা, মানে 972 সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো আমরা 972 সংখ্যাটিকে আমরা হচ্ছে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। যেহেতু এই 972 একটি জোড় সংখ্যা, এটা 2 দ্বারা বিভাজন করা সম্ভব। আমরা 972টিকে আমরা ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি, ঠিক আছে, সহজে করার জন্য। 2 দ্বারা ভাগ করলে 486 সংখ্যাটির একটি কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটাকে ভাগ করলে আমরা সরাসরি পাচ্ছি 243 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে না, ভাগ করা যাবে কিন্তু পূর্ণ সংখ্যা আসবে না। আমরা 3 দ্বারা ভাগ করে দেখলাম, 3 দ্বারা ভাগ করলে এটি হচ্ছে 81 সংখ্যাটিও কি হবে, আমাদের 3 দ্বারা ভাগ করা যাবে। 3 দ্বারা ভাগ করে এটা হচ্ছে 27। আমরা 27কে 3 দ্বারা ভাগ করলে 9কে 3 দ্বারা ভাগ করলে 3। ওকে, খুবই সুন্দর একটি ভাগ আমরা এখানে দেখতে পেলাম। এখন আমরা কি করব, মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে কি পেলাম সেটা এখানে লিখব। 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এবার আমরা এই মৌলিক গুণনীয়কের সাহায্যে যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলো দ্বারা জোড়া তৈরি করব। তাহলে 2 গুণ 2 একটি জোড়া, 3 গুণ 3 একটি জোড়া, গুণ 3 গুণ 3 একটি জোড়া এবং 3। এই 3 হচ্ছে জোড়াবিহীন সংখ্যা। এই 3 হচ্ছে কি জোড়াবিহীন সংখ্যা, অর্থাৎ এই 972 সংখ্যাটি যদি আমরা 3 দ্বারা ভাগ করে দেই, 3 দ্বারা ভাগ করে দেই, তাহলে কি হবে? দেখেন এই 3টা যদি এখানে না থাকে, এই 3 যদি না থাকে তাহলে কি হতো? তাহলে এখান থেকে একটি সংখ্যা, এখান থেকে একটি সংখ্যা, এখান থেকে একটি সংখ্যা নিয়ে আমরা কি করতে পারতাম? একটি সংখ্যা আমরা পেতাম। এই 3টা সংখ্যার গুণফল মিলে কি একটি সংখ্যা পেতাম, যার বর্গ হতো একটি পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু এখানে অতিরিক্ত একটি 3 দেওয়া আছে, তার অর্থ হলো যে এই 3 দ্বারা ভাগ করলেই আমরা সেই পূর্ণবর্গ সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা উত্তর হবে কি? উত্তর ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের 3। তাহলে 972 এই সংখ্যাটিকে যদি হচ্ছে 3 দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। এরপরের অঙ্কটা আছে হচ্ছে খ দাগে 4056। তাহলে 4-এর খ 4056। এখন 4056 সংখ্যাটি থেকে কত ভাগ করলে বা কোন ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাকে সেম ভাবে অঙ্কটা আগাতে হবে। আমি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে দেখব। 4056 এই সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা ভাগ করা সম্ভব, যেহেতু একটি জোড় সংখ্যা। 4056 আমরা ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি আমাদের অঙ্কটা দ্রুত করার জন্য। 2028 এই সংখ্যাটিও 2 দ্বারা ভাগ করা সম্ভব। 1014 হবে সম্ভবত, 1014 আমরা ভাগ করে নেই একবারে।
1014 1014 সংখ্যাটিও একটি জোড় সংখ্যা, এটাকে আমরা কি করতে পারি 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 507 507। এখন 507 এই সংখ্যাটি কিন্তু আর 2 দ্বারা বিভাজ্য না, যেহেতু এটা একটি বেজোড় সংখ্যা। আমরা এটাকে 3 দ্বারা ট্রাই করতে পারি, ভাগ 3। হ্যাঁ 3 দ্বারা আমরা ট্রাই করে পেলাম 169 এই সংখ্যাটিকে আমরা ভাগ করতে পারি হচ্ছে 13 দ্বারা, তাই না? মনে আছে আমাদের কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, অর্থাৎ আমাদের এই অনুশীলনীর 1 দাগের যে অঙ্কটা আছে, 1 দাগের ক নং অঙ্কটা। ওকে, তাহলে আমরা এখানে 13, এই হলো 13। তাহলে আমরা বিশ্লেষণ করে কি পেলাম, সংখ্যাগুলো আমরা বসিয়ে ফেলি। 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13। ওকে, তাহলে এই সংখ্যাগুলোকে এবার আমরা কি করব, জোড়া করে, হ্যাঁ জোড়া করে ফেলি। 2 গুণ 2 এর একটি জোড়া আছে, গুণিতক 13 গুণ 13 এর একটি জোড়া আছে, আর জোড়া নেই কোনটা, একটা 2 একটা 3, একটা 2 এবং একটা 3, এর কি জোড়া নাই, তাই তো? এই দুইটা একটা জোড়া হলো, এই দুইটা মিলে একটা জোড়া হলো, আর জোড়া হলো না এই 2 এবং 3। তাহলে জোড়াবিহীন সংখ্যা আমরা লিখে ফেলি, 2 গুণিতক 3 সমান সমান কত আসছে, 6 আসছে। তাহলে এই 6 সংখ্যাটা কি আমার 4056 থেকে যদি আমরা মানে 6 ভাগ করি, তাহলে যে ভাগফলটি আমরা পাবো সেই ভাগফলই হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের উত্তর কি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 6, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 6। আচ্ছা, তাহলে পরবর্তী অঙ্কটা কি আছে আমরা দেখে নেই। আবার গোড়ায় চলে গেল। ওকে, পরবর্তী অঙ্ক আছে হচ্ছে 21952, 21952, 4 গ, অর্থাৎ 4 গ এবং শেষ অঙ্ক, তাই তো? ওকে, 21952 দেখছি, 952। আমরা বিগত অঙ্কটাকে মুছে নেই, যেহেতু কথাগুলো একই লেখা লাগছে তাই আমরা কিন্তু বারবার লিখছি না, আমরা সংখ্যাগুলো বসিয়ে দিচ্ছি আর কি, আমাদের সময় বাঁচতেছে এখানে। 21952, যেহেতু 21952 একটি জোড় সংখ্যা, আমরা এটাকে 2 দ্বারা সরাসরি ভাগ করতে পারি। 952 ভাগ 2, 10,976, এটাও একটি জোড় সংখ্যা, আমরা 2 দ্বারা ভাগ করি। 5488, এটা একটি জোড় সংখ্যা, আমরা 2 দ্বারা ভাগ করি। 2744, এটা যেহেতু একটি জোড় সংখ্যা, আমরা 2 দ্বারা ভাগ করি। 1300, এটা একটি জোড় সংখ্যা, আমরা 2 দ্বারা ভাগ করি। 686, এটা যেহেতু জোড় সংখ্যা, এটাও কি 2 দ্বারা ভাগ করা সম্ভব। 343 সংখ্যাটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য, মানে ভাগ করা সম্ভব, কিন্তু আমরা কি পাবো না, কোনো পূর্ণ সংখ্যা পাবো না, একটি দশমিক সংখ্যা চলে আসবে। তাহলে আমরা সম্ভবত দেখি এই সংখ্যাটি 3 দ্বারা কিন্তু বিভাজ্য হতে পারে না, এটা 3 দ্বারা বিভাজ্য না, এটা 7 দ্বারা বিভাজ্য। 343 ভাগ 7, হ্যাঁ 7 দ্বারা এটাকে ভাগ করা সম্ভব। তাহলে 7 দ্বারা ভাগ করলে আসছে হচ্ছে 49, দেন আবার 7 দ্বারা ভাগ করি, 7 7 49, 7 7 49। আমরা 2 পেলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 2 পেলাম, তাই তো? 2 গুণিতক 2 গুণিতক 2, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7 গুণিতক 7 গুণিতক 7। ওকে, তাহলে এবার আমরা এই মৌলিক গুণনীয়কগুলোকে আমরা একটু জোড়া তৈরি করি। এই দুইটা দিয়ে একটু জোড়া, এখানে জোড়া হবে, এবং এটা জোড়া হবে না শুধুমাত্র 7-এর। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7 গুণিতক 7
গুণিতক 7। জোড়াবিহীন সংখ্যা এখানে শুধুমাত্র 7, অর্থাৎ 21952 এই সংখ্যাটিকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে আমরা উক্ত ভাগফলটি আমাদের কি হবে, একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 7। ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 7। শিক্ষার্থীরা, আমরা 3 ও 4 নং দাগের অঙ্ক ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমাদের বাকি আছে 5 এবং 6 অঙ্কটি কিন্তু বাকি আছে। চলো আমরা এই দুটি অঙ্কের মাধ্যমে আজকের এই লেকচারটা কিন্তু সমাপ্ত করব এবং 1.1 অনুশীলনীর যে ম্যাথ আছে এগুলো আমাদের সমাধান হবে। এরপরে আমরা চেষ্টা করব তোমাদের জন্য সিকিউ এবং এমসিকিউ এর সমাধান নিয়ে আরো 2-1টি ক্লাস রাখার জন্য। এটা তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে। তোমরা দেখতে পাবে এই অধ্যায় থেকে কিভাবে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা সম্ভব হয়, অথবা আমরা যত সহজে অধ্যায়টিকে সমাধান করলাম এমসিকিউতে কোন ধরনের প্রশ্ন আসে। আসলে প্রশ্ন কিভাবে করা হয় যদি এটা আমরা আগে থেকে ফেস না করি তাহলে কিন্তু আসলে অধ্যায়টি শুধুমাত্র আমার সমাধান করে কোনো লাভ নেই। বেসিক আমরা শিখলাম, কিন্তু এখন আমাদেরকে অ্যাপ্লাই করা শিখতে হবে। তা চলো আমরা 5 দাগের অঙ্কটা করে ফেলি। 5 দাগ কি বলছে তার আগে আমরা বোর্ডটাকে একটু পরিষ্কার করে নিই। আমাদের 5 দাগের অঙ্ক বলছে যে 4639 এই সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। মনে করো যে সংখ্যাটি আসলে কেমন দেওয়া আছে, আমরা প্রেক্ষাপটটা একটু বুঝি। মনে করো 7 × 7 = 49, তাই তো? 7-এর বর্গ হচ্ছে কত? 7 × 7 = 49। আমরা এখানে আরো 2 যোগ করলাম, করে সংখ্যাটাকে বানালাম হচ্ছে 51। এখন আমাকে প্রশ্ন বলতেছে যে 51 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমি এটাকে কোন ভাবে করতে পারি? আমি এই 51কে ভাগশেষ পদ্ধতিতে যদি হচ্ছে আমরা বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমরা শেষে একটি ভাগশেষ পাবো। ওই ভাগশেষটাই কি আমার অতিরিক্ত এখানে কি যোগ করা আছে, সেই ভাগশেষটা কি হবে আমার অতিরিক্ত এখানে আমি যোগ পাবো। তাহলে ওইটা আমাকে বিয়োগ করে দিলেই কিন্তু সমাধান হয়ে যাবে। চলো আমরা অঙ্কটা একটু দেখে নিই, অঙ্কটা কিভাবে হবে। আমি জাস্ট একটু প্রেক্ষাপট বোঝানোর চেষ্টা করলাম। এখন মূল অঙ্কের মাধ্যমে আমরা একটু দেখে নেব যে আসলে কিভাবে অঙ্ক সমাধান করব। 5 দাগ, যেহেতু এখানে মৌলিক গুণনীয়কের কোনো কাজ নেই আমি মৌলিক সংখ্যাগুলোকেও উপর থেকে মুছে ফেলি। ওকে, কত আছে? 4639। 4639 এই সংখ্যাটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ভাগ পদ্ধতিতে যদি আমরা হচ্ছে বর্গমূল নির্ণয় করি তাহলে আমার নিয়মটা কেমন? প্রথমে আমাকে জোড়া তৈরি করতে হবে, তারপর আমাকে একটি ভাগ চিহ্ন দিতে হবে এবং ভাগ চিহ্ন দেওয়ার পরে ভাগ চিহ্নের এই পাশে এমন একটি সংখ্যা বসাবো যেই সংখ্যার বর্গ আমাদের প্রথম সংখ্যা জোড়ের সমান অথবা ছোট হবে, বড় হওয়া যাবে না। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। 2-এর স্কয়ার, 3-এর স্কয়ার, 4-এর স্কয়ার, 5-এর স্কয়ার, 6-এর স্কয়ার, 7-এর স্কয়ার। হ্যাঁ, আমরা এগুলো একটু করি। 2 × 4, 3 × 9, 4 × 4 = 16, 5 × 5 = 25, 6 × 36। দেখো 46-এর প্রায় কাছাকাছি না, 36, অনলি 10-এর ডিস্টেন্স। এখন দেখো আমি 7 × 7 করলে কত হয়? 49 হয়। 49 সংখ্যাটি কিন্তু আমাদের 46-এর থেকে বড়। সুতরাং আমরা এখানে কিন্তু কোনো এমন সংখ্যা নিতে পারবো না যার বর্গ আমাদের প্রথম সংখ্যা জোড়ের তুলনায় বড় হয়। তাহলে আমাকে এখন কি করতে হবে? এখানে আমরা 6কে নিতে পারি। 6কে নিলে আমাদের আসে কত? 36 আসে। 36 থেকে আপনি বিয়োগ করেন, পেলাম হচ্ছে 10। পরবর্তী সংখ্যা জোড় নেমে এলো। দ্বিতীয় স্টেপে আমাদের কাজটা কি? এখানে যে সংখ্যাটি আছে তার দ্বিগুণ সংখ্যা আমরা এখানে বসাবো। তাহলে আমাদের এই সংখ্যার থেকে আমাদের কি দ্বিগুণ সংখ্যা আমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে কত বসাবো আমরা এখানে? 12। এই 12-র পরে কত বসালে? এই 12-র পরে আমরা এমন একটি সংখ্যা বসাবো যেই সংখ্যা দ্বারাই আবার উক্ত সংখ্যাটিকে গুণ করব এবং সেই গুণফল হতে হবে আমাদের এখানে প্রদত্ত সংখ্যার থেকে ছোট অথবা সমান সংখ্যা হতে হবে। বড় সংখ্যা হওয়া যাবে না, তাই তো? তাহলে দেখো
12 আছে, আমি যদি এখানে 1 দেই তাহলে আমাকে 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাকে এই সম্পূর্ণ মানে অর্থাৎ আমাদের তৈরিকৃত যে সংখ্যা, নতুন যে গঠিত সংখ্যা, এই গঠিত সংখ্যাকে আবার এই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে। তাহলে 121 কে 121। যদি আমরা 2 দেই তাহলে কত হচ্ছে 22, 122। 2 দিয়ে গুণ করলে 244, 244 হবে। যদি আমরা 3 দেই 123 কে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে চলো আমরা দেখি, আমরা একটু ক্যালকুলেটরে করে দেখি। 12 পরে 3 দিয়ে 3 দ্বারা গুণ করলে 369 পাচ্ছি। তারপরে আমরা 12 পরে যদি 4 দেই, এটাকে 4 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি হলো 496। আমরা যদি হচ্ছে 5 দেই তাহলে 5 দ্বারা গুণ করলে 625, কিন্তু এখনো 1039 কাছাকাছি কিন্তু আসছে না। ওকে, তারপরে আমরা 6 দিয়ে 6 দ্বারা গুণ করি, 126 গুণ 6 = 756। 700 পর্যন্ত যেহেতু উঠেছি আর একটু আগাই না। ওকে, 12 পরে 7 দিয়ে আমরা 7 দ্বারা গুণ করি, 889, প্রায় 1000-এর কাছাকাছি চলে আইছে। আচ্ছা, এরপরে আমরা কি করি, আমরা হচ্ছে 8 দিয়ে আমরা 8 গুণ করি, 1024। এই যে অলরেডি 12 পরে 8 দিয়ে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আসতেছে হলো 1024 সংখ্যা। 1024 সংখ্যাটি 1039-এর একেবারে কাছাকাছি। তাহলে আমরা পরবর্তী সংখ্যা দিয়ে একটু গুণ করে দেখি। 12 পরে 9 দিয়ে গুণ করে আমরা দেখতেছি 1161 হচ্ছে, 1161 হচ্ছে, কিন্তু এই সংখ্যাটি আমাদের জন্য কি গ্রহণযোগ্য না। তাহলে আমরা কত নিতে পারি, এখানে 8 নিতে পারি, 9 নেওয়ার সুযোগ নেই, যেহেতু 9 নিলে আমার 1161 হচ্ছে। তাহলে 8 এখানে নিলে কত হবে আমার 1024। এই 8 আবার আমার ভাগফলে চলে যাবে। এবার এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে 9 থেকে 4 বিয়োগ করলে থাকে হচ্ছে 5, এবং 3 থেকে 2 বিয়োগ করে থাকে হলো 1, 15, 0 0 1 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। সুতরাং আমি এখানে ভাগশেষ কত পেয়েছি বলতো, ভাগশেষ পেয়েছি এখানে 15। যদি আমি আমার প্রদত্ত যে সংখ্যাটি আছে 4639, এই সংখ্যাটি থেকে এই ভাগশেষটাকে বিয়োগ করতে পারতাম, অর্থাৎ 15কে বিয়োগ করতে পারতাম, তাহলেই আমার কি হবে বলতো, সংখ্যাটি পূর্ণবর্গ একটি সংখ্যা হবে। তাহলে লেখো উত্তর আমি কিভাবে লিখবো, যে প্রদত্ত সংখ্যা 4639 সংখ্যাটি হতে 15 বিয়োগ করলে, 15 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর কি লিখব, উত্তর লিখব হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি পনেরো। তাহলে এখন যদি আমরা 4639 থেকে 15কে বিয়োগ করতে পারি, তাহলে আমরা 68 এর বর্গ, আমরা যে সংখ্যাটি আসে 68কে বর্গ করলে যে পূর্ণবর্গ সংখ্যা আসে সেই সংখ্যাটি কিন্তু আমরা পাবো, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট এই সংখ্যা থেকে 15 বিয়োগ করতে হবে। 15 বিয়োগ করলে আমি কি পাবো, একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। চলো 6 নম্বর অঙ্কটা শেষ করার মাধ্যমে আমরা আমাদের 1.1 এর অধ্যায়টাকে আমরা শেষ করি। আমাদের 6 নং দাগে বলা হচ্ছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে চলো আমরা অঙ্কটা একটু বোর্ডে নিয়ে নিই এবং করার চেষ্টা করি। 5605
এই সংখ্যাটির সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এর আগের অঙ্কটা অর্থাৎ 5 নম্বরে শিখেছি কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ 5 দাগের সর্বশেষে আমরা একটি কি পেয়েছিলাম, ভাগশেষ পেয়েছিলাম। ওই ভাগশেষ অংশটা বিয়োগ করলেই কি আমাদের মূল সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলেই ছিল সংখ্যাটি পূর্ণবর্গ। ঠিক আছে, এখন আমাদেরকে দেখতে হবে যে এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা ভাগ পদ্ধতিতে একটু করার চেষ্টা করি। আমরা প্রথম এই সংখ্যাগুলোকে একটু জোড়া তৈরি করে নিই। ঠিক আছে, ওকে। তো আমরা প্রথম জোড়া, এই জোড়ার কাছাকাছি আমাদের কি করতে হবে, আমরা ভাগফলের জায়গায় এমন সংখ্যা নিব যার বর্গ হবে আমাদের এই সংখ্যা জোড়ের সমান অথবা তার চেয়ে ছোট, সংখ্যা। তাহলে দেখো 1 কে স্কয়ার করলে হয় কত, 1, 2 কে করলে হয় 4, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা একটু করে দেখি আর কি। 3 স্কয়ার হচ্ছে 9, 4 স্কয়ার হচ্ছে 16, 5 স্কয়ার হচ্ছে 25, 6 স্কয়ার হচ্ছে 36, 7 স্কয়ার হচ্ছে 49, 8 স্কয়ার হচ্ছে 64 আর 81, 9 স্কয়ার হচ্ছে 81। এখন দেখো আমরা এখানে এই যে 64 সংখ্যাটা কিন্তু 56 থেকে বড়, অর্থাৎ 8 স্কয়ার হচ্ছে আমাদের 56 থেকে বড় হয়ে যাচ্ছে। এদিকে 7 স্কয়ারটা কি হচ্ছে বলেন তো, 49, অর্থাৎ 56 থেকে ছোট। তো আমরা এখানে কিন্তু এই 7 কে আমরা গ্রহণ করতে পারি, অর্থাৎ এখানে আমরা যে সংখ্যা বসাবো তার বর্গ সংখ্যাটি আমাদের এখানে পূর্ণবর্গ সংখ্যাটি এখানে বসে যাবে, অর্থাৎ 49 আমরা এখানে বসিয়ে দেই। 49 বসানোর পরে আমরা এখান থেকে আমরা বিয়োগ করে নামিয়ে নিব। 7 নেমে আসলো, এখানে 7 নেমে আসলো, আর এদিকে হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা জোড়টাকে আমরা নামিয়ে নিলাম। এখন আমাদের কাজ কি, সেকেন্ড স্টেপে এদিকে আমরা একটা দাগ দেই। এখানে আমাদের ভাগফলে যে সংখ্যাটি আছে আমরা বলি যে সেই সংখ্যাটির দ্বিগুণ সংখ্যা এখানে বসবে। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে এই সংখ্যাটিকেই ওই সংখ্যার সাথে যোগ করে দিতে হবে, অর্থাৎ এখানে আছে হচ্ছে 7, আমরা আরো 7 যোগ করলে কত হয়, 14 হয়। 14। এখন এই 14 সাথে আমরা এইখানে একটা সংখ্যা দিব, তো এখানে যেই সংখ্যা দেব সেই সংখ্যা দ্বারা আবার 14টাকে গুণ করতে হবে, অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 14, এর সাথে যদি আমি এখানে 1 দেই তাহলে আমার এই পুরো সংখ্যাটি, গঠিত সংখ্যাটি 1 দ্বারা গুণ করতে হবে। যদি আমি এখানে 14 পরে হচ্ছে 2 দেই তাহলে আমাকে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, চলো আমরা একটু গুণ করে দেখি। এটা হচ্ছে কত, 141, এবং সেই গুণফল 705-এর সমান অথবা ছোট হতে হবে। বড় হলে তো আসলে আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে 142, এখানে আছে হচ্ছে 4, 8, 2, 284। তাহলে আমরা 142 14 পরে আমরা 3 দেই, দিয়ে আমরা 3 দ্বারা গুণ করি। 3 তিরিকে 9, 3 4 12, 2 হাতের 1, 3 1 3 আর 1 4, 429। তো আমরা 14 পরে আমরা 4 দিয়ে দেখি, গুণ 4 কত হয়, 4 4 16, 6 হাতের 1, 4 4 16 আর 1 17 হাতের 1, 4 1 4 আর 1 5, 576। এরপরে যদি আমরা এখানে 14 পরে 5 দেই তাহলে এই সংখ্যাটি 5 দ্বারা গুণ হয়ে যাবে, 5 5 25 5 হাতের 2, 4 5 20 আর 2 22 হাতের 2, 5 1 5 আর 2 7, 725। তার অর্থ হচ্ছে আমরা যদি 14 পরে 5 দেই এই সংখ্যাটি আবার 5 দ্বারাই গুণ করলে আসছে 725। তাহলে 725 হচ্ছে আমাদের 705-এর থেকে বড় সংখ্যা। তাহলে আমরা এখানে নিতে পারবো কত, এই যে 14 পরে 4 দিয়ে গঠিত সংখ্যাটিকে আবার 4 দ্বারা গুণ করলে আমরা কত পাচ্ছি, 576 পাচ্ছি। তাহলে আসো আমরা এখানে 4 দিয়ে দিই।
তাহলে এই 4 আবার আমাদের ভাগফলে চলে যাবে এবং এখানে আসবে কত 576। এখন এই 705 থেকে 576 আমরা বিয়োগ করি, 6 আর কত হলে 15 হয়, 7 8 9 10 11 12 13 14 15 9 হলে, তাই না? 9 হলে হাতের হচ্ছে 1, 7 8 আর কত হলে 10 হয়, 2 হলে হাতের হচ্ছে 1, অর্থাৎ 5 হয়ে গেল 6, 7 থেকে 6 বিয়োগ করলে থাকে হচ্ছে 1। এখন আমরা এই 5605 এই সংখ্যাটি থেকে যদি 129 বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটি হবে 74-এর পূর্ণবর্গ সংখ্যা, 74-এর পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এরপরে যে সংখ্যাটি আছে অর্থাৎ 74-এর পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যাটি আছে সেটা হচ্ছে 75-এর পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা আগে কাছাকাছি পর্যন্ত পৌঁছাইছি নাকি? কাছাকাছি, যেহেতু যোগ করতে হবে, তাহলে আমি এই সংখ্যার সাথে আরেকটা যদি কিছু যোগ করি তাহলে পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যাটি আসবে এটা হবে 75-এর পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা লিখি যে 75-এর পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 75 এর পূর্ণবর্গ সংখ্যা হবে, মুছে দেই। এখানকার বিষয়টা ক্লিয়ার না হলে দয়া করে কমেন্টসে জানাবা, তোমাদেরকে লাগে আরেকবার সহযোগিতা করব, ঠিক আছে? 75 স্কয়ার, দেখা যাক 75 কে স্কয়ার করলে কত আসে। 5625, 5625। কিন্তু আমার কাছে সংখ্যাটা আছে কত? আমার কাছে আছে 5605। তাহলে 5625 থেকে যদি আমি 5605 বিয়োগ করি, 5605 বিয়োগ করি, বিয়োগফল কত হবে আমার? 20। তাহলে দেখো এই 5605-এর সাথে 20 যোগ করলে সংখ্যাটি 5625 অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এখানে যে সংখ্যাটি বের করলাম এটা কিন্তু আসলে আমার কি পূর্ণবর্গ সংখ্যা না, এর পরবর্তী অর্থাৎ এর সাথে কোনো না কোনো সংখ্যা যোগ করলে এর পরের পূর্ণবর্গ সংখ্যা আমরা পাবো। সেটা কত? 75। 74 এখানে আমরা পেয়েছি, তাহলে যোগ করার জন্য আমাদের কি আমরা 75টা বের করে দেখলাম যে 5625 এই সংখ্যাটি পাচ্ছি, আর এখান থেকে আমার প্রদত্ত সংখ্যাটি বিয়োগ করলে আমরা যে বিয়োগফল পাই এই বিয়োগফলটাকেই যদি আমরা এর সাথে যোগ করি তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যাটাকে পেয়ে যাব। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 20। অথবা তোমরা উত্তরে লিখতে পারো যে 5605-এর সাথে 20 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে বা যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি শিক্ষার্থীরা 1.1 তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। আমরা খুব দ্রুতই এই অধ্যায়ের এমসিকিউ পর্ব নিয়ে আলোচনা শুরু করে দেব এবং এমসিকিউ কিন্তু সরাসরি আমরা বোর্ডে শিখাবো না, আমরা এটা আমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। তোমরা আমাদের পেজ থেকে এটা দেখে নিও, পরবর্তী রেকর্ডিং ক্লাসে এটা দেখে নিও এবং আমরা আবারও আমাদের ক্লাসরুমে ফিরে আসবো 1.2 নিয়ে এবং খুব দ্রুতই তোমাদের বীজগণিতের পর্বগুলো শুরু হবে, ঠিক আছে? বীজগণিতের পর্বগুলো শুরু হবে, তোমরা আমাদের সাথেই থাকো, আমাদের ক্লাস থেকে অঙ্কগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো এবং যশোরের শিক্ষার্থীরা যারা আছো সদরের, তোমরা যদি পারো সরাসরি আমাদের ক্লাসে এসে আমাদের কাছ থেকে সরাসরি তোমরা শিখতে পারো। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি এবং 1.1-এর অনুশীলনী অঙ্ক শেষ করে ফেলেছি। আমরা সৃজনশীল এবং এমসিকিউ আমরা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে তোমাদেরকে সহযোগিতা করব। ওকে, কথা না বাড়িয়ে এখানে শেষ করি। ধন্যবাদ।